আজ আমরা পূর্ব ভারতের ইতিহাসে একটা অসাধারণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হয়তো অনেকেরই তেমন চোখে পড়েনি, পাল রাজবংশ। হ্যাঁ, একটা স্বর্ণযুগ বললেও ভুল হবে না। প্রায় 400 বছরের শাসন। ঠিক, আমাদের কাছে বেশ কিছু উপাদানও আছে। ধরুন, পুরনো শিলালিপি, তাম্র শাসন, তিব্বতের ঐতিহাসিকদের লেখা, মুদ্রা আর মাটি খুঁড়ে পাওয়ার নানা জিনিস। একদম। এই সব মিলিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ছবি আঁকার চেষ্টা করব। আমাদের লক্ষ্য শুধু ঘটনাগুলো জানা নয়, বরং পাল যুগ কেন সেই সময়ে এত গুরুত্বপূর্ণ ছিল আর হয়তো আজও এর প্রাসঙ্গিকতা কতটা সেটা বোঝা। আর শুরুটা করতে গেলে পালদের আসার ঠিক আগের সময়টা একটু দেখতে হবে। হ্যাঁ, ওই মাৎসন্যায়ের সময়টা। ঠিক। পরিস্থিতিটা তখন ঠিক কেমন ছিল? হ্যাঁ, পালদের ঠিক আগে বাংলায় যাকে বলে এক গভীর অস্থিরতা চলছিল। গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক, বেশ ক্ষমতাশালী রাজা। তার মৃত্যুর পর প্রায় 100 বছর, ভাবা যায় 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। চরম অরাজকতা। ছোট ছোট শাসকেরা যে যার মতো ক্ষমতা দখলে লড়াইয়ে ব্যস্ত। অবিরাম সংঘাত। প্রাচীন শাস্ত্রে এই সময়টা বোঝাতে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে, মাৎস্যন্যায়। মাৎস্যন্যায়, বাহ! বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেই রকম অবস্থা আর কি। তার তো শুধু রাজনৈতিক বিশৃঙ্খলা নয়, সাধারণ মানুষের জীবনও খুব কঠিন হয়ে পড়েছিল নিশ্চয়ই। অবশ্যই। দেখুন, রাজনৈতিক স্থিরতা না থাকলে তো নিরাপত্তা থাকে না। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করেই। আইন শৃঙ্খলা বলে কিছু থাকে না প্রায়। লুটপাট, হানাহানি, ব্যবসা বাণিজ্যের অবস্থাও খারাপ হয়ে যায়। একটা সার্বিক অন্ধকার সময়। কিন্তু এই রকম একটা সময়ের মধ্যেই বাংলার মানুষ, বা বলা ভালো সেখানকার প্রভাবশালী লোকেরা, একটা উপায় বের করল। আর সেখানেই তো গোপালের প্রবেশ, তাই না? 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা এটা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তিনি তো উত্তরাধিকার সূত্রে রাজা হননি। এটা খুব ইন্টারেস্টিং। কিছু সূত্র বলছে যে রাজ্যের সাধারণ মানুষ, প্রকৃতিপুঞ্জ যাকে বলা হচ্ছে, সম্ভবত এরা প্রভাবশালী নাগরিক বা গোষ্ঠী প্রধান ছিলেন। তারাই এই অরাজকতা শেষ করার জন্য গোপালকে বেছে নিয়েছিলেন। এটা কি একরকম নির্বাচন বলা যায়? আজকের দিনের মতো না হলেও। হ্যাঁ, বিষয়টা খুবই আকর্ষণীয়। দেখুন, আজকের দিনের মতো ভোট হয়তো ছিল না, কিন্তু বিভিন্ন গোষ্ঠীর সমর্থন বা একটা সাধারণ সম্মতি যে ছিল, তা মনে করার যথেষ্ট কারণ আছে। খালিমপুর তাম্রশাসনে তো স্পষ্টই উল্লেখ আছে যে মাৎস্যন্যায় দূর করার জন্য প্রকৃতিপুঞ্জ তাকে রাজা হিসেবে গ্রহণ করে। আর এখানেই পালদের উৎপত্তি নিয়ে যে বিতর্ক, সেটা আরও ঘনীভূত হয়। কারণ গোপাল তো কোনো পরিচিত পুরনো রাজবংশের ছেলে ছিলেন না। তার বাবার নাম পাওয়া যায় বাপ্পট। তিনি ছিলেন একজন যোদ্ধা, খুব সাধারণ এক প্রেক্ষাপট। তার একেবারে সাধারণ স্তর থেকে উঠে আসা। কিন্তু পাল রাজারা তো পরে নিজেদের বেশ সম্ভ্রান্ত বলে দাবি করেছেন। যেমন ধরুন, কোনো লিপিতে তাদের সূর্য বংশের সাথে যুক্ত করা হয়েছে, বা উঁচু ক্ষত্রিয় বংশের বলা হয়েছে। বাদল স্তম্ভ লিপিতেও তো এরকম ইঙ্গিত আছে, তাই না? ঠিক, এখানেই তো ব্যাপারটা জটিল হয়ে ওঠে। দেখুন, প্রথম দিকে সূত্র বা সমসাময়িক ইঙ্গিতগুলো তার সাধারণ উৎপত্তির দিকেই নির্দেশ করে। কিন্তু পরে যখন পাল সাম্রাজ্য বেশ শক্তিশালী হয়ে উঠেছে, তখন দেখা যাচ্ছে যে পরবর্তী লিপিগুলোতে বা কাহিনীতে তাদের বংশকে আরও মহিমান্বিত করার একটা চেষ্টা চলছে। নিজেদের হয়তো কিংবদন্তি সূর্যবংশের সাথে জুড়ে দেওয়া হচ্ছে, ক্ষত্রিয় পরিচয় দেওয়া হচ্ছে। এটা কি হতে পারে যে নিজেদের শাসনকে আরও বেশি বৈধতা দেওয়ার একটা রাজনৈতিক চেষ্টা ছিল? এটা খুবই সম্ভব। ক্ষমতা বাড়লে নিজেদের উৎসকেও আরও গৌরবময় করে দেখানোর প্রবণতা তো ইতিহাসেও দেখা যায়। কিন্তু এর উল্টো তত্ত্বও তো শোনা যায়। কেউ কেউ বলেন পালরা আসলে শূদ্র বংশের ছিলেন। বিশেষ করে তারা যে বৌদ্ধ ধর্মের এত বড় পৃষ্ঠপোষক ছিলেন, সেই কারণে কি এই ধারণাটা এসেছে? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নালন্দা, বিক্রমশিলা, সোমপুর, এই মহাবিহারগুলো তাদের সময়ে উন্নতির শিখরে পৌঁছায়। এবার দেখুন, তখনকার যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা, সেখানে বৌদ্ধ ধর্মের প্রতি এত খোলাখুলি সমর্থন হয়তো কিছু ঐতিহাসিক বা সমালোচককে তাদের সামাজিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করেছিল। তবে শূদ্র শব্দটা তখন ঠিক কোন অর্থে বা কাদের বোঝাতে ব্যবহার হতো, সেটাও একটা আলোচনার বিষয়। তাই সরাসরি এই সিদ্ধান্তে আসা কঠিন। আসলে পালদের উৎপত্তি নিয়েই যে বিভিন্ন মত, এগুলো তখনকার বাংলার সামাজিক আর ধর্মীয় পরিস্থিতির জটিলতাকেই তুলে ধরে।
তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে গোপালের বংশ পরিচয় নিয়ে বিতর্ক যাই থাক তার উত্থানটা কিন্তু অসাধারণ। মানে একজন সাধারণ যোদ্ধা পরিবার থেকে উঠে এসে জনগণের বা প্রভাবশালী গোষ্ঠীর সমর্থনে একটা বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা, এটা তো চারটিখানি কথা নয়। একদমই তাই। এটা শুধু তার ব্যক্তিগত যোগ্যতা বা ক্যারিশমার প্রমাণ নয়, এটা তখনকার রাজনৈতিক শূন্যতা আর মানুষের মধ্যে স্থিতিশীলতার জন্য যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল সেটারও প্রতিফলন। গোপাল শুধু অরাজকতার শেষ করেননি, তিনি বাংলা আর বিহারের বিরাট অংশ জুড়ে একটা নতুন শাসনের সূচনা করেছিলেন, যে শাসন প্রায় 400 বছর টিকেছিল আর জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তাই তার সিংহাসনে বসাটা শুধু এক রাজার অভিষেক নয়, একটা নতুন যুগের শুরু। গোপালের পর তার ছেলে ধর্মপাল এলেন আনুমানিক 770 খ্রিস্টাব্দে। পাল সাম্রাজ্যকে তো তিনি অন্য মাত্রায় নিয়ে যান। অবশ্যই, একদিকে সাম্রাজ্য বিস্তার, অন্যদিকে আবার দেখুন শক্তিশালী রাষ্ট্রকূটদের সাথে বৈবাহিক সম্পর্ক তৈরি করলেন। এটা কিন্তু খুব দূরদর্শী একটা পদক্ষেপ ছিল। এর পেছনে কি শুধু পারিবারিক কারণ ছিল নাকি গভীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য? দুটোই। তবে রাজনৈতিক দিকটা বেশি গুরুত্বপূর্ণ। এই সম্পর্কের ফলে তার দক্ষিণ সীমান্তটা সুরক্ষিত হয়ে গেল। তিনি তখন পুরো মনোযোগ দিতে পারলেন উত্তর ভারতের দিকে। আর তার ওই উপাধিগুলো পরম ভট্টারক, পরমেশ্বর, মহারাজাধিরাজ, বেশ ওজনদার সব নাম। এগুলো শুধু নাম নয়, এগুলো ছিল তার ক্ষমতার ঘোষণা, সর্বভারতীয় স্তরে তার উত্থানের প্রতীক। তিনি যে কনৌজ দখলের জন্য ত্রিপাক্ষিক লড়াইয়ে নামলেন এবং সেখানে নিজের পছন্দের লোক বসালেন, এটা প্রমাণ করে তিনি উত্তর ভারতের প্রধান শক্তি হয়ে উঠেছিলেন। এরপর এলেন দেবপাল, আনুমানিক 810 খ্রিস্টাব্দে, ধর্মপালের ছেলে। ইনিও তো বিরাট যোদ্ধা ছিলেন। হ্যাঁ, বাদল স্তম্ভলিপি তো তার জয়গান করা হয়েছে। উৎকল এখনকার ওড়িশা, প্রাগজ্যোতিষপুর বা আসাম জয়, এমনকি হুন, গুর্জর, দ্রাবিড়দেরও দমন করার কথা আছে। এই জয়গুলোর মানে কি ছিল? শুধু কি সীমানা বাড়ানো? না, সীমানা তো বাড়লই, কিন্তু দেখুন উৎকল, প্রাগজ্যোতিষপুরের মতো এলাকাগুলো সম্পাদে ভরা ছিল, আবার গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের উপরেও ছিল। আর হুন বা গুর্জরদের হারানো উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করা, একই সাথে নিরাপত্তা আর অর্থনৈতিক সমৃদ্ধি। বোঝা যাচ্ছে। দেবপালের পর তার ছেলে মহেন্দ্রপাল, ইনার কথা তো খুব বেশি শোনা যায় না। ঠিক, উনি প্রায় বিস্মৃতই ছিলেন, কিন্তু 1987 সালে মালদহ জেলায় তার একটা তাম্রশাসন পাওয়া যায়, আর তার সাথে পাওয়া যায় এক বিশাল বৌদ্ধ বিহার বা মঠের ধ্বংসাবশেষ, 9ম শতাব্দীর। এই আবিষ্কারটা তো খুব গুরুত্বপূর্ণ তাহলে। খুবই গুরুত্বপূর্ণ। এই বিহারটার নাম নন্দদীর্ঘী উদ্রঙ্গ মহাবিহার। এটা যে কত বড় একটা কেন্দ্র ছিল তখনকার দিনে ভাবা যায় না। আন্তর্জাতিক মানের শিক্ষা আর ধর্মচর্চার জায়গা। এর বিশালত্ব আর স্থাপত্য শৈলী দেখলেই বোঝা যায় পাল যুগে এই বিদ্যা কত উন্নত ছিল। তার নালন্দা, বিক্রমশিলার পাশাপাশি এটাও একটা বড় কেন্দ্র ছিল। অবশ্যই। এই নন্দদীর্ঘির আকস্মিক আবিষ্কার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মাটির নিচে পাল যুগের আরও কত অজানা ইতিহাস হয়তো অপেক্ষা করে আছে। কিন্তু পাল বংশের ঋতগৌরব পুনরুদ্ধারের কথা উঠলে যার নাম আগে আসে তিনি প্রথম মহিপাল। ঠিক, প্রথম মহিপাল আনুমানিক 977 থেকে 1027 খ্রিস্টাব্দ। তাকে তো পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলাই হয়। কেন? কি করেছিলেন তিনি? প্রায় 50 বছরের লম্বা শাসনে তিনি পালদের ক্ষমতা অনেকটাই ফিরিয়ে আনেন। কম্বোজ, চন্দ্র উপজাতিদের হারান, বিহার জুড়ে অনেক বৌদ্ধ স্থাপত্য তৈরি বা সংস্কার করেন, যেমন সারনাথ, নালন্দায়। আজও তো ওর নামে অনেক জায়গা আছে, মহিগঞ্জ, মহিপুর। হ্যাঁ, লোকগাথাতেও তার নাম পাওয়া যায়। বেশ জনপ্রিয় ছিলেন বোঝা যায়। তবে তার সময়ে কিন্তু আবার দক্ষিণের চোল রাজা রাজেন্দ্র চোলের আক্রমণের মুখে পড়তে হয় পালদের। এরপর রামপাল, আনুমানিক 1072 থেকে 1126। এর কথাও খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই কৈবর্ত বিদ্রোহ দমনের জন্য। একদম। সন্ধ্যাকন্নন্দীর রামচরিতম কাব্য তো মূলত এর কথাই বলে। বরেন্দ্র অঞ্চলে ভীমের নেতৃত্বে যে বিদ্রোহ হয়েছিল সেটা দমন করাটা ছিল তার জন্য বিরাট চ্যালেঞ্জ, এবং তিনি সফল হয়েছিলেন। শুধু যুদ্ধ নয়, তিনি তো কৃষি বা জনকল্যাণেও নজর দিয়েছিলেন। হ্যাঁ, কর ব্যবস্থা সহজ করা, সেচের ব্যবস্থা করা, এই কাজগুলো করেছিলেন, যা রাজ্যের স্থিতিশীলতার জন্য খুব জরুরি।
আচ্ছা, পালদের ধর্ম নিয়ে যদি বলি, তারা তো বৌদ্ধ ছিলেন মূলত। হ্যাঁ, সেটাই তো জানি। হ্যাঁ, পাল রাজারা ছিলেন মহাযান আর বজ্রযান বৌদ্ধ ধর্মের অনুসারী। এই বজ্রযানটা হল বৌদ্ধ ধর্মের একটা তান্ত্রিক ধারা। ওদের সমর্থনে বৌদ্ধ ধর্ম এ অঞ্চলে দারুণভাবে ফিরে আসে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওদের ধর্মীয় সহনশীলতা। মানে অন্য ধর্মকেও সমর্থন করতেন। ঠিক তাই। নিজেরা বৌদ্ধ হয়েও কিন্তু শৈব, বৈষ্ণব মানে হিন্দু ধর্মের মন্দির বানাতে, ব্রাহ্মণদের জমি দান করতে এসব করেছেন। শিলালিপিতের প্রচুর প্রমাণ আছে। এই যে সবাইকে নিয়ে চলার ব্যাপারটা, এটা কিন্তু সে যুগের তুলনায় অসাধারণ। আচ্ছা, তাহলে এই স্থিতিশীল শাসন আর ধর্মীয় উদারতা, এই দুটো মিলেই কি জ্ঞানচর্চার পরিবেশটা তৈরি হয়েছিল? নিঃসন্দেহে, একদম ঠিক পয়েন্ট। এই পরিবেশেই তো তারা পূর্ব ভারতকে বলতে গেলে জ্ঞানচর্চার একটা আন্তর্জাতিক কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন। বিশ্ববিখ্যাত নালন্দা মহাবিহার, ভাবুন, একটা বিশাল প্রাচীন বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, নালন্দার কথা তো শুনেছি। সেটাকে তারা আবার নতুন করে প্রাণ দিয়েছিলেন। ধর্মপালের একটা তাম্রশাসন বলছে তিনি নাকি নালন্দার খরচের জন্য 200টা গ্রামের রাজস্ব দান করেছিলেন। ভাবুন একবার স্কেলটা। 200 গ্রাম, বিশাল ব্যাপার। শুধু নালন্দাই তো নয়, বিক্রমশিলার মতো নতুন মহাবিহারও তো তারাই বানিয়েছিলেন, ওই যে অতীশ দীপঙ্কর। ঠিক ধরেছেন, বিক্রমশিলা বজ্রযান চর্চার জন্য খুব বিখ্যাত ছিল। আর অতীশ দীপঙ্কর তো এখান থেকেই তিব্বতে যান। মানে পাল আমলের জ্ঞানচর্চার প্রভাব তিব্বত পর্যন্ত পৌঁছেছিল। এছাড়াও ছিল সোমপুর মহাবিহার, এখন যেটা বাংলাদেশে পাহাড়পুরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওহ হ্যাঁ হ্যাঁ, পাহাড়পুর। এই মহাবিহারগুলোর স্থাপত্যও কিন্তু দেখার মতো ছিল। স্থাপত্যের কথাই যদি আসি, কি ধরনের বৈশিষ্ট্য ছিল ওদের নির্মাণে? তারা ছিলেন বিরাট নির্মাতা। প্রচুর মহাবিহার মানে বড় বড় মঠ, স্তূপ, মন্দির এসব বানিয়েছেন। সোমপুরের যে স্থাপত্য রীতি, যেটাকে অনেকে বঙ্গীয় রীতি বলেন, তার প্রভাব কিন্তু মায়ানমার এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত পাওয়া যায়। সত্যি, বাহ। আর পাহাড়পুরের কথা বলছিলেন না, ওখানকার ধ্বংসাবশেষে পোড়ামাটির ফলক মানে টেরাকোটার অসাধারণ কাজ দেখা যায়। মন্দিরের দেওয়াল সাজানো হতো ওগুলো দিয়ে। শুধু দেবদেবী নয়, সাধারণ মানুষের জীবনের ছবিও আছে সেখানে। দারুণ তো। আর শিল্পকলার অন্যান্য দিক, মানে ধরুন ভাস্কর্য বা চিত্রকলা? পাল শিল্পকলা তো ভারতীয় শিল্পের ইতিহাসে একটা আলাদা জায়গা করে নিয়েছে। গুপ্ত যুগের যে ধারাটা ছিল, সেটাকে তারা একটা নতুন রূপ দেন। পাথর আর ব্রোঞ্জ দুটো দিয়ে মূর্তি করা হতো। তবে একটা মজার ব্যাপার হলো, বেশিরভাগ মূর্তির সামনের দিকটাই খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হতো। পেছনের দিকটা হয়তো অতটা গুরুত্ব পেত না। ইন্টারেস্টিং। তার মানে কারিগরি দিক থেকেও বেশ কিছু নিজস্বতা ছিল। আচ্ছা, আর স্টাইলের দিক থেকে মানে কি দেখে চট করে বোঝা যায় যে এটা পাল যুগের কাজ? পাল শৈলীর আসল জিনিসটা হলো এর মসৃণ ভাবটা, মানে খুব স্মুথ ফিনিশ। একটা কমনীয় ভঙ্গি থাকে মূর্তিগুলোতে, আর খুব সূক্ষ্ম নকশা বা অলঙ্করণ। ডিটেলিংটা খুব সুন্দর। মূর্তিগুলোর মধ্যে একটা শান্ত, স্নিগ্ধ ভাব দেখা যায়। বিষয়ের দিক থেকে দেখলে বেশিরভাগই তো বৌদ্ধ ধর্ম সম্পর্কিত, বুদ্ধ বা বোধিসত্ত্বের মূর্তি। বোধিসত্ত্ব মানে যারা নিজেরা নির্বাণ লাভের কাছাকাছি পৌঁছেও অন্যদের জন্য অপেক্ষা করেন তারা? হ্যাঁ, ঠিক তাই। তবে এমনটা নয় যে শুধু বৌদ্ধ মূর্তিই ছিল। হিন্দু দেবদেবী যেমন ধরুন সূর্য, বিষ্ণু, গণেশ, এদের মূর্তিও কিন্তু কম নেই। মানে গুপ্তযুগের স্টাইলটা তো ছিলই, কিন্তু তাতে স্থানীয় ভাবধারার এমন মিশ্রণ ঘটেছে যে একটা নিজস্ব পরিচিতি তৈরি হয়ে গেছে পাল শিল্পের। এই যে মিশ্রণের কথা বললেন, পাল যুগের ব্রোঞ্জ মূর্তিগুলোর কথা তো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সূত্রগুলোতে। এদের কারিগরি দক্ষতা নাকি খুব উঁচু মানের ছিল। কয়েকটা উদাহরণ যদি দেন তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। অবশ্যই। পালযুগের ব্রোঞ্জ মূর্তিগুলো দেখলে বোঝা যায় ধাতু ঢালাইয়ে ওরা কতটা দক্ষ ছিল। অসাধারণ কাজ। যেমন ধরুন কুর্কিহাট থেকে পাওয়া বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের মূর্তিটা, কি যে সুন্দর তার কমনীয়তা আর গড়ন। বাহ। আবার নালন্দায় পাওয়া গেছে মারিচি দেবীর মূর্তি। ইনি হলেন ভোরের আলোর দেবী। নবম-দশম শতকের দিকে তৈরি ভূমিস্পর্শ মুদ্রার বুদ্ধ মূর্তিগুলোও খুব বিখ্যাত। এই মুদ্রাটা বুদ্ধের বোধিলাভের মুহূর্তটাকে দেখায়। ও আচ্ছা। পালযুগের শেষের দিকের কিছু অবলোকিতেশ্বরের মূর্তিও আছে, যেগুলো সেই সময়ের শৈল্পিক উন্নতির দারুণ উদাহরণ। প্রত্যেকটাই যেন টেকনিক আর সৌন্দর্যের একটা মেলবন্ধন আর কি। দারুণ। আচ্ছা, আর ছবি আঁকা?
সে ব্যাপারে কিছু? হ্যাঁ, ভারতে অনুচিত্র বা মিনিয়েচার পেইন্টিংয়ের শুরুটা কিন্তু পাল যুগেই, মানে সেরকমই মনে করা হয়। তাল পাতার পুঁথিতে আঁকা হতো মূলত। বিষয়বস্তু অবশ্যই বৌদ্ধ ধর্মগ্রন্থ, যেমন ধরুন অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা। এটা মহাযান বৌদ্ধ ধর্মের খুব গুরুত্বপূর্ণ একটা বই। এর যে সচিত্র পুঁথিগুলো পাওয়া গেছে সেগুলো পাল চিত্রকলার সেরা নমুনা। একদম জীবন্ত রং, সূক্ষ্ম কাজ। উফ, পালযুগে এই পোড়ামাটির ফলক, মানে টেরাকোটা যাকে বলছি আমরা, সেটা সত্যি একটা অন্য মাত্রায় পৌঁছেছিল। তাই হ্যাঁ, সূত্রগুলো যা বলছে এর মূল ব্যবহার ছিল স্থাপত্যের অলঙ্করণে। ধরুন বৌদ্ধবিহার বা মন্দিরের দেওয়াল, সেগুলোকে সুন্দর করে তোলার জন্য। আচ্ছা, মানে ডেকোরেশন। হ্যাঁ, অবশ্যই ধর্মীয় বিষয়বস্তু ছিল। বুদ্ধ, বোধিসত্ত্ব, জাতকের নানা গল্প, দৃশ্য। হুম, এমনকি হিন্দু দেবদেবী, যেমন ধরুন বিষ্ণু, সূর্য, শিব, এদের মূর্তি বা কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে অনেক ফলকে। শিল্পীরা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অজস্র মুহূর্তকেও অমর করে রেখেছেন এই ফলকগুলোতে। সাধারণ মানুষের জীবনযাত্রা সত্যি। যেমন সিতারের দৃশ্য আছে, তীরধনুক হাতে যোদ্ধা নানা পোজে নাচছেন এমন নারী পুরুষ, বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এমন শিল্পী, বাহ, কৃষিকাজ, নৌকা চালানো, এমনকি সাধারণ জীবজন্তু, হাতি, ঘোড়া, বানর, পাখি, এগুলোরও কি নিখুঁত আর জীবন্ত প্রতিচ্ছবি। পাহাড়পুর বা সোমপুর মহাবিহার নিঃসন্দেহে পালযুগের টেরাকোটা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এখানেই ব্যাপারটা সত্যি মজার হয়ে ওঠে। বলুন। এখান থেকে পাওয়া গেছে হাজারের ওপর পোড়ামাটির ফলক। ভাবুন একবার, হাজারের বেশি। এগুলো সব তৎকালীন বিহারের দেওয়ালের গায়ে লাগানো ছিল। অসাধারণ। এই বিপুল সংখ্যার বিষয়বস্তুর যে বৈচিত্র্য, সেটাই পাহাড়পুরকে এত অনন্য করে তুলেছে। শুধু ধর্মীয় বা রাজকীয় বিষয় নয়, এখানে সাধারণ মানুষের জীবনের ছবি, লোককথা, এমনকি কিছু কিছু বেশ মজার, মানে হাস্যরসাত্মক দৃশ্য দেখা যায়। তার মানে বাংলার শিল্পীদের নিজস্ব একটা স্টাইল। হ্যাঁ, এই ফলকগুলোকে বাংলার শিল্পীদের নিজস্ব ঘরানার এক অসাধারণ সৃষ্টি হিসেবেই ধরা হয়। বলা যেতে পারে পাল যুগেই বাংলার এই পোড়ামাটির শিল্প তার একদম শিখরে পৌঁছেছিল, আর পাহাড়পুর তার সবচেয়ে বড় প্রমাণ। মানে একদিকে জ্ঞানচর্চা, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সব মিলিয়ে একটা অসাধারণ সৃজনশীলতার যুগ ছিল তাহলে। নিঃসন্দেহে। কিন্তু এত কিছুর পরেও তো এই সাম্রাজ্য তো মানে শেষ হয়ে গেল কেন? দেখুন, রামপাল পর্যন্ত তাও ঠিক ছিল, কিন্তু তারপরের শাসকেরা ক্রমশ দুর্বল হয়ে পড়েন। আর অন্যদিকে তখন সেন বংশের উত্থান হচ্ছে। ধীরে ধীরে পালদের ক্ষমতা কমে আসতে থাকে। শেষে শুধু বিহারের একটা ছোট অংশে আটকে যায়, আর তারপর তো সেনরাই ক্ষমতা দখল করে নেয়। তাহলে যদি সংক্ষেপে বলি, পাল সাম্রাজ্যের মূল অবদান বা উত্তরাধিকার কি মনে রাখবো আমরা? অনেক কিছু। প্রথমত, ওই যে ভয়ঙ্কর অরাজকতা, তার থেকে প্রায় 400 বছরের একটা স্থিতিশীলতা দেওয়া। দ্বিতীয়ত, বৌদ্ধ ধর্মকে নতুন জীবন দেওয়া। নালন্দা, বিক্রমশিলার মতো জ্ঞান কেন্দ্র তৈরি করে শুধু ভারতে নয়, এশিয়া জুড়ে তার প্রভাব ফেলা। তৃতীয়ত, ভাস্কর্য চিত্রকলায় একটা নিজস্ব স্টাইল তৈরি করা। চতুর্থত, ধর্মীয় সহিষ্ণুতার একটা দারুণ উদাহরণ তৈরি করা। ঠিক। আসলে পালরাই কিন্তু পরবর্তীকালে বাংলার যে সাংস্কৃতিক বা বৌদ্ধিক জাগরণ, তার ভিতটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। সত্যি, এটা ভাবলে অবাক লাগে যে একটা চরম বিশৃঙ্খলা থেকে উঠে এসেও একটা রাজবংশ শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলাকে এতটা উঁচুতে নিয়ে যেতে পারে। আচ্ছা, এটা ভাবতে গিয়ে মনে হচ্ছে ইতিহাসের পাতায় হয়তো এরকম আরও অনেক ঢাকা পড়া স্বর্ণযুগ আছে, তাই না? যাদের গল্প আমরা হয়তো এখনো ভালো করে জানিই না বা বুঝতেই পারিনি তাদের আসল অবদান।